পূর্বের পার্টে আমরা দেখেছি লি তার চোখ খুলে, আর এটা দেখে রশি অনেক চমকে ওঠে। এই পার্টের শুরুতে লির পুরনো কথা বারবার মনে পড়তে থাকে, যার জন্য তার মাথায় অনেক ব্যথা শুরু হয় আর সে ছটফট করে। তাই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্ক্যান করানো হয়, আর এখানে ডাক্তার বলে গুলি লাগার কারণে তার মাথার এক ভাগ ড্যামেজ হয়ে গেছে। এই জন্য যখন তার পুরনো বিশেষ কথা মনে পড়বে তখন সে এইভাবেই ছটফট করবে। তারপর প্যানি এই কথা বসকে বলে আর বলে আমাদের এখন থেকে লির আরো ভালো করে খেয়াল রাখতে হবে আর তার স্পেশাল চিকিৎসাও করতে হবে। বস বলে হ্যাঁ ঠিক বলেছো তুমি, আমাদের ফেমাস হিপনোটিস্টকে ডাকা উচিত যে লির ভালো করে চিকিৎসা করতে পারবে। অন্যদিকে নেইলকে দেখানো হয় যে প্রেস মিটিং এ অ্যানাউন্সমেন্ট করে যে 1 বছর আগে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আমার নাম খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য সামনের ইলেকশনে আমার মেয়ের জামাই জেজেকে দাঁড় করাবো, কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রির ভিক্টরের কারণে আমাদের যে ক্ষতি হয়েছে জেজে তার ক্ষতিপূরণ দিয়েছে এবং তিনি অনেক দাতব্য তহবিলও তৈরি করেছে, যার জন্য লোকেদের অনেক ভালো হচ্ছে আর আমার বিশ্বাস তাকে সাপোর্টও করবে সবাই। এখান থেকে আমাদের জিনাকে দেখানো হয় যে টিভিতে এই প্রেস মিটিং দেখছে আর সে একটা টিভি চ্যানেলের ইন্টারভিউ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সে মনে মনে বলে টিভিতে তোমার এমন পর্দা ফাঁস করে দেব যেটা তুমি ভাবতেও পারবে না। আসলে বন্ধুরা, ইলেকশনের প্রথমে যে একটা টিভি চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট রেখেছে, কিন্তু সে জানে না জিনা তার ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছে, অনেক ভালো ডেবিট হতে চলেছে। আর অন্যদিকে নেইল তার পুরনো পলিটিশিয়ান বন্ধুদের সাথে বসেছিল, তারা বলে জেজের কাছে এখন টাকাও আছে আর ইনফ্লুয়েন্সও, তাই সে ইলেকশনে অবশ্যই জিতে যাবে। তখন সেখানে জেজে আসে আর অনেক শান্ত স্বভাব ব্যবহার করে, কারণ সে জানে এই ইলেকশনে তার বিরুদ্ধে কেউই দাঁড়াবে না। তারপর সে শান্তিতে টিভি চ্যানেলের রুমে যেতে থাকে যেখানে তার ইন্টারভিউ আছে। সেখানে জিনাকে দেখে সে চমকে যায় আর জিজ্ঞাসা করে তুমি তুমি এখানে কি করছো? জিনা তখন বলে কেন, আমি একজন লয়ার। জেজে বলে বাহ, কিন্তু হঠাৎ করে তুমি লয়ার হওয়ার কথা কেন ভাবলে? জিনা বলে ভাবলাম এই জন্য কারণ কিছু লোকেদের পর্দা ফাঁস করার প্রয়োজন, এই জন্য আমি একজন লয়ার হয়েছি, না হলে ওই পাওয়ারফুল লোকেদের সাথে লড়াই করা যেত না। জেজে তার পাওয়ারের জায়গা থেকে ভাবে এই মেয়ে আমার কি করবে, তাই সে হাসে আর বলে ঠিক আছে তুমি চেষ্টা করে দেখো। তো এখন লাইভ ইন্টারভিউ শুরু হয়ে যায়। সেখানে একজন হোস্ট জেজেকে বলে মিস্টার জেজে, হয়তো আপনার লয়ার হওয়ার জন্য এটাই শেষ ইন্টারভিউ, কারণ ইলেকশনের পর তো আপনি মেয়র হয়ে যাবেন, এই জন্য আমরা আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য একজন ইয়াং লয়ারকে ডেকেছি যে হয়তো আপনাকে আমাদের থেকে খুব ভালো করে চেনে। তখন জেজে একটু ফর্মালিটির জন্য জিনাকে জিজ্ঞাসা করে একটা কথা বলো, লয়ারের প্রফেশন তোমার কেমন লাগছে? জিনা উত্তর দিয়ে দেয় অনেক ভালো। এটা দেখে নাথান চমকে যায় আর বলে জিনা আবার কবে লয়ার হয়ে গেল, কিন্তু সে সুন্দর তো আগের মতো আছে, 1 বছর পরেও এই রোমিও এখনো ভালো হয়নি। ওইদিকে জিনা জেজেকে প্রশ্ন করে যে 12 বছর আগে একটা হাসপাতালের ডাইরেক্টর আর তার ওয়াইফকে মেরে ফেলা হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টের কারণে তার ছেলে অন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় আপনি লয়ার ছিলেন, তখন আপনার কি মনে হয়েছিল তাদেরকে কে মেরে ফেলেছিল? তখন তো এই খবর বের হয়েছিল যে তাদের পরিবারের একজন সদস্য তাদের হসপিটাল আর প্রপার্টি নিজের করে নেওয়ার জন্য এরকম নিচু কাজ করেছিল। তার ব্যাপারে আপনার কি রায়? জিনা তো প্রথম বলে বাউন্সার মারে। জেজে তো এটা একদমই এক্সপেক্টই করেনি, আর তার উপরে আবার লাইভ শো চলছিল। সে একেবারে হতবাক হয়ে যায়, কিন্তু জেজে তো কথা ঘোরানোর মধ্যে একদম এক্সপার্ট ছিল, তাই সে একটু ইমোশনাল হয়ে বলে আসলে ডাইরেক্টরের ওয়াইফ আমার প্রথম ওয়াইফের বড় বোন ছিল। আমার ওয়াইফ সম্পত্তির লোভে তাদেরকে মেরে ফেলেছিল, কিন্তু আমার প্রথম ওয়াইফও বেঁচে নেই। তারপর ইন্টারভিউর পর জেজে জিনাকে আলাদা নিয়ে গিয়ে বলে যে তোমার কি মনে হয় তুমি এসব করে তোমার ভাইয়ের মৃত্যুর বদলা নেবে? তুমি ভুল ভাবছো যে আমি তোমার ভাইকে মেরে ফেলেছি। জিনা তখন বলে তুমি এই পোটটি অন্য কাউকে পরিয়ে দিও, আমি তোমার সব চাল বুঝতে পারি, বুঝতে পেরেছো? তোমাকে আমার ভাইয়ের মৃত্যুর জবাব দিতেই হবে, আর লিয়ের সাথে তুমি যা করেছো তার শাস্তি তো তোমার উপর এখনো বাকি, তুমি অবশ্যই ভুগবে। তখন জেজে বলে তুমি এই কেস কখনোই জিততে পারবে না, বুঝতে পেরেছো? জিনা তাকে এখানে অনেক অপমান করে চলে যায়। তারপর আমাদের চায়নাতে দেখানো হয় যেখানে প্যানি ওই হিপনোটিস্টের সাথে দেখা করে যাকে লিয়ের চিকিৎসার জন্য ডাকা হয়েছে। প্যানি বলে লিয়ের জিনা নামের কোনো মেয়ের কথা মনে আছে, এই জন্য তার মাথায় এরকম ব্যথা হচ্ছে। যদি আপনি তার মাথা থেকে জিনার কথা ভুলিয়ে দিতে পারেন তাহলে লি এই ছটফটের থেকে বের হতে পারবে। হিপনোটিস্টও তার কথা সত্যি মনে করে নেয়। তারপর সে লিকে হিপনোটাইজ করে আর জিজ্ঞাসা করে যে তুমি কে, তোমার পরিবারের কি হয়েছে? লি সবকিছু বলে। তারপর লিকে জিজ্ঞাসা করা হয় তুমি শেষ কবে খুশি হয়েছিলে? লি জিনের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে। হিপনোটাইজড বলে ওই স্মৃতিগুলো তোমাকে বিরক্ত করছে, এই জন্য কিছুক্ষণের মধ্যেই আমরা তোমার এই স্মৃতিগুলো মুছে ফেলবো, তারপর তোমার অনেক ভালো ঘুম হবে। কিন্তু হ্যাঁ, তোমার জেগে উঠতে 2-3 দিন সময় লাগবে, কিন্তু যখন তুমি জেগে উঠবে তখন তুমি একেবারে ঠিক হয়ে যাবে।
এই কথা বলে সে লির মাথা থেকে জিনার সব স্মৃতি মুছে ফেলে। অন্যদিকে এন্ড্রু চেয়ারম্যানের ওয়াইফকে জিজ্ঞাসা করে যে আপনি ডোডো গ্রুপের লয়ারকে বের করে কেন দিচ্ছেন, সে তো অনেক ভালো কাজ করে। কিন্তু তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, শোনো আমার কথা, এখন এই কোম্পানির চেয়ারম্যান আমি, আর আমার তোমার নির্দেশ নেওয়ার প্রয়োজন নেই। আমি যা বলবো এটাই তোমাকে করতে হবে। এন্ড্রু একটু রাগ করে না আর বলে, ঠিক আছে, আপনার এই খেলা বেশি দিন চলবে না, কারণ বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে ফিরে আসবে, তারপর দেখো কে চেয়ারম্যান আর কে কি। কিন্তু এখানে চেয়ারম্যানের ওয়াইফ অনেক ডেঞ্জারাস চাল চালে। সে তার হাজবেন্ডের সব রফাদারদের কাছ থেকে বের করে দেয়। এরকম ভাবে সে এখানে সবকিছু নিজের করে নিতে চায়। এই জন্য সে নতুন লয়ারকে আনতে চায়। আর যখন এই কথা জিনা জানতে পারে তখন সে এই লয়ারের জন্য অ্যাপ্লাই পোস্ট করে, কারণ সে এইভাবে যে কীর্তিকলাপের কথা জানতে পারবে আর তার থেকে বদলাও নিতে পারবে। অন্যদিকে নাথানও তার চেনা লয়ারকে কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে, যেটা এন্ড্রু শুনে ফেলে। সে হাসে আর বলে, আচ্ছা, তুমি তোমার স্টুপিড লয়ারের জন্য আমাদের লয়ারকে বের করে দিতে চাও? অনেক ভালো কথা, আর এমনিতেও তোমরা এসব করছো কেন? নাথান তখন বলে, এসব এই জন্য করছি কারণ তোমাকে কোম্পানি থেকে একেবারে মতো বের করে দিতে চাই, আর এইসব আমি করে ছাড়বো, তুমি শুধু দেখতে থাকো। ওইদিকে লি 3 দিন পর জেগে ওঠে। তাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। লি জিজ্ঞাসা করে এটা কোন জায়গা আর আমি এখানে কিভাবে আসলাম। তখন বস বলে, তুমি চায়নাতে আছো আর তুমি 1 বছর হলে কমে আছো। বস লিকে এরপর বলতে থাকে, আমি ভেবেছিলাম তোমার যখন জ্ঞান ফিরে আসবে তখন আমি তোমাকে এটা জিজ্ঞাসা করব যে তুমি আমাকে বাঁচানোর জন্য বন্দুকের সামনে কেন এসেছিলে। তখন লি বলে, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছিল তাই আমি করেছি, বুঝে শুনে করিনি। বস তখন বলে, কিছু না ভেবে যদি কেউ অন্য কারোর জন্য জীবন দিতে রাজি হয়ে যায় তার মানে হলো হয়তো তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক আছে, আর না হয় তাদের মধ্যে পরের জন্মের কোনো সম্পর্ক ছিল। আর এমনিতেও তুমি আর আমি একই। 20 বছর আগে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। সেই সময় আমিও আমার পরিবারের সাথে ঘুরতে যাচ্ছিলাম। পাসপোর্ট বের করার জন্য আমি এক জায়গায় নেমে যাই, আর হঠাৎ করে আমার গাড়ি ব্লাস্ট হয়ে যায়, আর সেখানে আমার ওয়াইফ আর বাচ্চা মারা যায়। তখন থেকে আমি তোমার মতোই একদমই একা। জানো, আমি কিছুদিনের মেহমান, কারণ ওই ব্লাস্টে কিছু কাচের টুকরো আমার কাঁধে এসে লাগে, যার কারণে আমার হার্ট ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপরও দেখো, আমি 20 বছর বেঁচে থাকলাম। আমার একটা কথা মানবে, আমরা এই দুনিয়াতে একা। তুমি কি আমার ছেলে হয়ে আমার সাথে থাকবে? লি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকে, আর বস এরপর সেখান থেকে চলে যেতে থাকে। তখন লি তাকে বাবা বলে ডাকে, আর এটা শুনে বস খুশিতে কান্না করে দেয়। এরপর থেকে বস লিকে তার ছেলে বলে মেনে নেয়, আর লি তাকে নিজের বাবা বলে মেনে নেয়। আর ছেলে হওয়ার পর বস লিকে সামনে লিডার হিসেবে ঘোষণা করে দেয়। অন্যদিকে ডোডো গ্রুপের লয়ারদের ইন্টারভিউ হয়, যেখানে জিনাও আসে। 1 বছর পর এন্ড্রু জিনাকে দেখে চমকে যায়। নাথান অনেক খুশি হয়। সবাই নিজেদের প্রেজেন্টেশন দেয়। আর যখন জিনার সময় আসে তখন এন্ড্রু বলে, তোমার এক্সপিরিয়েন্স অনেক বাজে, তাহলে তুমি এই বড় কোম্পানির লয়ার কিভাবে হতে পারো? আমি তোমাকে এখনই রিজেক্ট করে দিচ্ছি। কিন্তু তখন নাথান জিনাকে সাপোর্ট করে আর বলে, তুমি ওর কথায় একদমই কান দিও না, তুমি তোমার প্রেজেন্টেশন দাও। এমনিতেও নাথানের উপর জিনার অনেক রাগ, তারপরেও সে প্রেজেন্টেশন দেয় আর বলে, আমি হয়তো অন্যদের থেকে কম মামলা পরিচালনা করেছি, তবুও আমার জয়ের হার তাদের থেকে বেশি। আমি প্রায় 90টি মামলা জিতেছি, তাই আপনাদের অনুরোধ করছি যে আপনারা আমাকে চয়েস করুন। এন্ড্রু তাকে রাগানোর জন্য বলে, ওই 90% কেস নয়, ওগুলো হয়তো ছোট ছোট কোনো কেস ছিল। সে কেসে জিতে তুমি কোম্পানির এত বড় বড় কেস কিভাবে হ্যান্ডেল করবে? সরি, ইউ আর রিজেক্টেড। এটা বলে সে চলে যায়। কিন্তু নাথান তাকে বলে, তুমি চিন্তা করো না, ইন্টারভিউর পরের রাউন্ডে তুমি অবশ্যই পৌঁছে যাবে। কিন্তু জিনা তাকে ইগনোর করে চলে যায়। তখন নাথানের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তাকে কোম্পানিতে কেন নিতে চাচ্ছেন? তখন নাথান বলে, শুধু সেই আছে যে জেজের সাথে টক্কর দিতে পারবে। তুমি দেখোনি সে টিভিতে কিভাবে জেজের নাক কেটে দিয়েছিল? জেজের কারণে আমাকে ভাইস চেয়ারম্যানের পজিশন থেকে সরে আসতে হয়েছে, আর আমার জায়গায় সে এন্ড্রুকে এনেছে। আর জেজের থেকে বদলা নেওয়ার জন্যই তো আমাকে তার সাহায্য নিতেই হবে। এই জন্য তাকে আমি ডোডো গ্রুপে নিতে চাই। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো সেই দিন বলেছিলাম যে জেজের কন্ট্রাক্ট ভালো করে পড়ে সাইন করুন, কিন্তু আপনি তো না পড়েই সাইন করে দিয়েছিলেন। নাথান বলে, ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে, সামনের কথা ভাবো। ওইদিকে জিনা এন্ড্রুকে ছাড়ার নামই নেয় না। সব জায়গায় সে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর কেস ডিটেলস এন্ড্রুকে দেয়, কিন্তু এন্ড্রু তাকে ইগনোর করে দেয়। শেষমেশ জিনা তাকে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করছো? আমার কথাও শুনতে চাচ্ছ না? এন্ড্রু তখন বলে, আচ্ছা, তুমিও তো সেদিন বলেছিলে যে আমার রাস্তায় এসো না, তাহলে তুমি আমার পেছনে কেন আসছো? জিনা তখন বলে, তুমি তো বলেছিলে যে জেজে থেকে যদি আমি বদলা নিতে চাই তাহলে আমি তোমাকে ব্যবহার করতে পারবো, বলেছিলে না তুমি? এই জন্যই তো এসেছি তোমার কাছে। এন্ড্রু তখন বলে, আচ্ছা, 1 বছর পর তোমার মনে হলো এই কথা? আমি তোমাকে কত অনুরোধ করেছিলাম যে আমাকে বিশ্বাস করো,
কিন্তু না, তুমি করোনি। বলতে বলতে সে জিনার কাছে আসে আর সে শুধু তার ফাইল নিয়ে চলে যায়। এখান থেকে আমাদের এয়ারপোর্টে দেখানো হয় যেখানে চেয়ারম্যান 1 বছর ট্রিটমেন্টের পর করিয়ে আসে। তাকে স্বাগত জানানোর জন্য এন্ড্রু আসে। এন্ড্রু তার বাবাকে দেখে অনেক খুশি হয়। চেয়ারম্যান যখন অফিসে আসে তখন সবাই তার সামনে মাথা নিচু করে, আর চেয়ারম্যানের ওয়াইফ নাথান সিন্ডিও মিথ্যা স্বাগত জানানো নাটক করে। নাথান বলে, সরি বাবা, আমি এয়ারপোর্টে যেতে পারিনি কারণ আমার অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল। আর চেয়ারম্যানের ওয়াইফ সে তো অন্য লেভেলের অ্যাক্টিং করে। আপনি জানেন আমি সব সময় আপনাকে মিস করেছি। আমিও আপনাকে এয়ারপোর্টে নিতে যেতাম, কিন্তু কি করব, কোম্পানির দায়িত্ব আমার উপরে ছিল, এই জন্য যেতে পারিনি। চেয়ারম্যান তার অফিসে যায় যেখানে বোর্ডে তার ওয়াইফের নাম লেখা ছিল। চেয়ারম্যান বলে, আচ্ছা মনে হয় তুমি অনেক এগিয়ে গেছো। চেয়ারম্যানের ওয়াইফ বলে, আর আমি কি করতাম বলেন, নিজের কোম্পানির জন্য আমার দিনরাত মেহনত করতে হয়েছে। চেয়ারম্যান তো রেগে যায় আর বলে, তুমি দিনরাত মেহনত করেছো নাকি আমার সব রফাদারকে ডোডো গ্রুপ থেকে বের করে দিয়েছো আর ওই লোকেদের কাছে রেখেছো যারা তোমার হাতে হ্যাঁ মেলায়, তোমাকে সাপোর্ট করে, আর বলছো আমি দিনরাত মেহনত করেছি। দেখো, আমার আরো রাগ ওঠার আগে তুমি তাড়াতাড়ি রিজাইন দিয়ে বের হয়ে যাও ডোডো গ্রুপ থেকে। সেও চিৎকার করে বলে, আমাকে এত সহজে বের করে দিতে পারবে না, বুঝতে পেরেছো তুমি? এটা আমার কোম্পানি। তারপর চেয়ারম্যানের ওয়াইফ তার লোকেদেরকে ডাকে আর বলে, এনার শরীর একটু খারাপ, তাকে বাসায় নিয়ে যাও। কিন্তু তখন চেয়ারম্যানের পিএ সবাইকে ধাক্কা দিয়ে দেয় আর সে চেয়ারম্যানের কাছে সে বলে, আমি এনাকে নিয়ে যাব, খবরদার যদি কেউ তাকে স্পর্শ করেছো। চেয়ারম্যানের ওয়াইফ তার উপরে চিৎকার করে। অন্যদিকে লি রশিদ থেকে মার্শাল আর্টের ট্রেনিং নেয়। যখন রশিদ তার মাস্ক সরায় তখন লি তার সৌন্দর্য দেখে বলে, আমি কি তোমাকে কখনো ভালোবেসেছিলাম? রশি একটু খুশি হয়ে বলে, তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? লি তখন বলে, আমার মন বলে আমি কখনো কাউকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি জানতে পারছি না যে আমি কাকে ভালোবেসেছিলাম। আসলে আমার মনেই নেই। আমার মনে হলো হয়তো সেটা তুমি হবে, এই জন্য জিজ্ঞাসা করছিলাম, আমি কি তোমাকে কখনো ভালোবেসেছি? তখন রশি বলে, এরকম হওয়ার কি চান্স রয়েছে? কিন্তু লি বলে, এখন তো কোনো চান্স নেই। রশির এই কথা শুনে একটু অপমান বোধ হয়। তখন রশি বলে, আচ্ছা তাহলে তুমি এরকম ভাবে জিজ্ঞাসা করলে কেন? জিজ্ঞাসা না করলেও পারতে। এরকম ভাবে সে লিকে ভালোবেসে বকাও দেয়। তখন সেখানে প্যানি এসে বলে, স্যার বস আপনাকে ডাকছে। লি বলে, হঠাৎ আমাকে বস কেন বলছো? সে তখন বলে, আরে আমি কি আর বলবো, আপনি তো আমার বসের ছেলে হয়েছেন, তাই সম্মান তো দিতেই হবে। লি বলে, সম্মান দিয়ে কি করব? এটা বলে সে বসের সাথে দেখা করতে চলে যায়। তখন বস বলে, বলো তোমার সামনে কি প্ল্যান? তুমি কি জেজে থেকে বদলা নিতে আবার কোরিয়ায় যেতে চাও? লি বলে, হ্যাঁ যেতে চাই। বস বলে, যেতে চাও? তাহলে শোনো, কোরিয়ায় আমার একটা বড় বিজনেসের প্রজেক্ট আছে, জাহাজের প্রজেক্ট। তার কন্ট্রাক্টের জন্য ডোডো গ্রুপও অ্যাপ্লাই করেছে। তুমি আমার ওই কোম্পানি নিয়ে নাও, আর ডোডো গ্রুপের সাথে পার্টনার হয়ে তুমি তোমার রিভেঞ্জ নিতে চাও সেটা নিয়ে নাও, কিন্তু মনে রাখবে তোমাকে জাহাজের বিজনেসটাকেও সামলাতে হবে। কাজ করার সময় তোমার পার্সোনাল রিভেঞ্জও নিতে হবে। এতটুকুই না, যে আমাকে ব্লুপ্রিন্ট না দিয়ে আমাকে ধোকা দিয়েছে, এর বদলাটাও তোমাকেই নিতে হবে। লিও বলে, ঠিক আছে বাবা, আমি অবশ্যই করব। তারপর কোরিয়ায় দেখানো হয় যেখানে কিছু গুন্ডারা মোজোকে মারছিল। মনে হয় মোজো কারো থেকে ঋণ করেছিল আর সেটা শোধ করতে পারছে না, কারণ আপনারা তো জানেনই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আর সে কোথাও চাকরিও পায় না। ওই লোকগুলো মোজোকে ওয়ার্নিং দেয় আর বলে, যদি টাকা না দিতে পারো তাহলে তোমাকে শেষ করে দেব। তারা যাওয়ার পর মোজো রাস্তায় বসে কান্না করতে থাকে। তখন নাথান সেখানে গিয়ে মজা করতে থাকে যে যদি তুমি চ্যাংয়ের সাইড না নিয়ে আমাকে সাপোর্ট করতে তাহলে তোমার আজ এই দিন আসতো না। মোজো বলে, আমি মরেও যদি যাই তারপরেও তোমাকে সাপোর্ট করব না, আমি তোমাকে শুধু হেরে যেতে দেখতে চাই। কিন্তু নাথান তার অ্যাটিটিউড নিয়ে বলে, তোমার সমস্যা এটাই যে তুমি বড় ইমানদারি, তোমাকে ভিখারি অবস্থায় দেখে আমার অনেক খারাপ লাগছে। এই নাও কিছু টাকা আর ভালো পোশাক কিনে নাও। এটা বলে নাথান কিছু টাকা মোজোর উপরে ফেলে চলে যায়। মোজো রেগে বলে, আমার যে অবস্থা হয়েছে তার থেকে দ্বিগুণ খারাপ অবস্থা তোমারও হবে, দেখে নিও। অন্যদিকে গ্রেকে দেখানো হয় যে একটা মোবাইল সার্ভিস চালায়। তখন মোজো সেখানে যায়। তো এখানে গ্রে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? তুমি তো টাকাও দিতে পারবে না। মোজো বলে, যখন টাকা পাবো তখন দিয়ে দেব। এটা বলে সে খাবার খেয়ে চলে যায়। তার অবস্থা খুব খারাপ। এই কথা প্যানি রশি আর লিকে জানায়। এরপর আমাদেরকে ডুডু গ্রুপের হোটেল দেখানো হয় যেখানে সিন্ডির অ্যাসিস্ট্যান্ট সিন্ডিকে বলে যে চায়না থেকে একজন বড় বিজনেসম্যান এসেছে, সে আমাদের হোটেলের সমস্ত রুম বুক করেছে। আসলে সে লিয়ের কথাই বলছিল, কিন্তু সিন্ডি এটা জানে না। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম ডুডু গ্রুপ প্রথম থেকেই লসে চলছে, এজন্য আপনি এই নতুন বিজনেসম্যানের সাথে ক্লোজ হয়ে যান, কারণ তার কাছে শুধু টাকা নয় বরং পৃথিবী জুড়ে ইনফ্লুয়েন্সও আছে। যদি আপনি তার মন জিততে পারেন তাহলে ভাবেন ডোডো গ্রুপের কত লাভ হবে আর আপনার অনেক নামও হবে। কিন্তু সিন্ডি বলে,
তুমি আমাকে কি ভেবেছো? যদি সে বুড়ো এবং রাগী হয় তাহলে আমি তার সাথে ক্লোজ কিভাবে হতে পারবো? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আরে ডোডো গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি এতটাও করতে পারবেন না নাকি? তখন সিন্ডিও রাজি হয়ে যায়। অন্যদিকে মোজোর কাছে খাবার খাওয়ার টাকাও নেই। সে ওইসব জায়গায় পৌঁছে যায় যেখানে ভিখারিদের খাবার দেওয়া হয়। সেখানে প্যানি আসে আর তাকে দেখে মোজো অবাক হয়ে যায়। প্যানি বলে, আমার বস তোমার সাথে দেখা করতে চায়। এটা বলে সে বসের কার্ড মোজোকে দিয়ে চলে যায়। আর সেখানে ডোডো গ্রুপের হোটেলের নাম লেখা থাকে। ওইদিকে গ্রে তার দোকানে বসে ঘুমাচ্ছিল। তখন সেখানে রশি আসে। গ্রে তাকে ভূত ভেবে ভয় পেয়ে যায়, কারণ খবরে এটা বলা হয়েছিল যে রশি আর লি দুজনেই গাড়িতে পুড়ে মারা গেছে। রশি বলে, আমার বস তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য কাল সন্ধ্যায় ডোডো গ্রুপের হোটেলে পৌঁছে যেও। এটা বলে সে গ্রেকে মারে। তখন গিয়ে তার হুঁশ ফিরে আসে যে এটা রশি, আমার ফার্স্ট লাভ। সে অনেক খুশি হয়। পরের সিনে দেখানো হয় লি ডোডো গ্রুপের হোটেলের লিফটে আছে। তখন সিন্ডি তাকে ক্রস করে যেতে থাকে। আসলে সে তার অ্যাসিস্ট্যান্টের কথা মেনে ওই বিজনেসম্যান মানে লিকে পটাতে এসেছিল, কিন্তু সিন্ডি তো জানে না যে সে লি। আর অ্যাসিস্ট্যান্ট বলেছিল ওই বিজনেসম্যানের নাম কে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যে করেই হোক শুধু ওই বিজনেসম্যানের সাথে ডিনার অ্যারেঞ্জ করে নিন, এইভাবে সে আপনার কাছে আসবে। তো ওইদিকে যে ইলেকশনের জন্য ইলেকশন ক্যাম্পে আছে, যেখানে সে দুনিয়ার সব মিথ্যা কথা বলে যে আমি কোরিয়া শহরের জন্য এটা করেছি, ওটা করেছি, আমি কোরিয়াকে পৃথিবীর সব থেকে বেস্ট বানাবো, এই জন্য মেয়র ইলেকশনে আমাকেই ভোট দিন। তার ফলোয়ার তো তাকে খুব উৎসাহ দেয়। যে কিমি নেল তিনজনেই তাদের হাত ধরে স্লোগান দেয়। তখন সেখানে একটা গাড়ি আসে আর তার মধ্য থেকে বের হয় লি, তার সাথে থাকে রশি। তাদের দেখে যে চেহারা একদম লাড্ডুর মতো হয়ে যায়। সে রেগে যায় আর বলে সে প্রত্যেকবার বেঁচে কিভাবে যায়। নীলও চমকে যায়। তো এখানে লি তাদের দেখে গলা কাটার ইশারা করে আর বলে, আমি এসে গেছি তোমাদের শেষ করার জন্য। আর এখানেই এই পার্টি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্ট কিন্তু আরো চমৎকার হতে যাচ্ছে, আশা করছি সেটা আপনারা বুঝতেই পারছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।